হ্যালো, হ্যালো। হ্যাঁ ভাই, আমি বাসায় চলে এসেছি তো। বাসায় চলে এসেছি ভাই। কালকে দেখা হবে, হ্যাঁ। ক্লাস নিচ্ছি তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার কোর্সের মধ্যে সম্ভবত কোথায় যেন দিয়েছিলাম। আচ্ছা, লগ ইন করতে হবে এটা। আপনাদের হচ্ছে না, কোন একটা কাছে আমার মনে পড়ছে না যে আপনাদের এটা নিয়ে আলোচনা করেছিলাম, আমি র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে লিখিয়ে দিয়েছিলাম সম্ভবত আপনাদের। একটু সময় দেন, 1 মিনিট। হ্যাঁ, আমি গরম লাগছে, ঘরগুলো বন্ধ করেছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, মুর্শিদ ভাই, কি হলো আপনার বন্ধুর, কি খবর বলছিলেন? এখন ধরেন যে সিম্পল যদি ওয়েবসাইট হয় সেক্ষেত্রে সিম্পল ভাবে, কিন্তু ওই যে ওয়েবসাইটটা টেন স্কুলের মতো ওয়েবসাইট বানাতে গেলে ওখানে প্রায় আপনার 400 প্লাস পেজ আছে। ওখানে আপনার, হ্যাঁ, 400 প্লাস ওখানে পেজ আছে আপনার। তারপর হচ্ছে ওইগুলোর সাথে ধরেন যে কম্পেয়ার করলে ইয়ে হবে, ওখানে অনেক স্ট্র্যাটেজি ফলো করা আছে। ওই ওয়েবসাইট তো ধরেন যে 4-5 হাজার টাকা তো বানানো যাবে, বুঝেন নাই, কিন্তু কিন্তু গুণগত মান থাকা লাগবে। তো এখন যদি ওই যদি বলে যে ভাই রিকোয়ারমেন্ট গুলো আগে শুনে তোর থেকে, যে রিকোয়ারমেন্ট গুলো কি চাই, কি কি চাই আর কি কি থাকতে হবে। মানে প্রথম টেন স্কুলে তো অনেক কিছু আছে, অতগুলা তো করতে গেলে ধরেন যে ইয়ে করতে হবে না, যেহেতু প্রথম ইয়ে করছে তো কি কি চাই এটা জানেন আগে, যে রিকোয়ারমেন্ট গুলো কি। হুম 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 হুম। ঠিক আছে। আচ্ছা শুনেন, এখন বিশেষ যে এইগুলা আমি আপনাদের বলে দিই, একটু মনে রাখেন মনোযোগ সহকারে। আর যাদের রেকর্ডিং অপশন চালু আছে রেকর্ড করে রাখেন, অথবা নোট নোট ডাউন করেন। আমি এর আগে আপনাদের সম্ভবত বলেছিলাম, আহ, হয়তো আপনাদের মনে নাই। একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে গেলে, এই যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা নিয়ে আলোচনা করছে, একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে গেলে, দিলমন ভাই আছে এখানে? আমরা তো দেখছি না। দিলমন ভাই নাই আজকে, ও বলছিল এটা ইয়ে করে দিল। আচ্ছা, একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে গেলে মেনলি, ও আছেন না? আচ্ছা, মেনলি যে বিষয়টা ফলো করতে হয়, মানে এর মধ্যে অনেক কিছু আছে, প্রায় ধরেন যে 15-20 রকম ফ্যাক্টর আছে, ঠিক আছে? তো কমপক্ষে 20টা ফ্যাক্টর আপনাকে মাথায় রাখতে হবে। আর এগুলো মাথায় রাখতে না পারলে, যেটা অবশ্যই মানে মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে আমি এর আগে আপনাদের বলছি, আবারও বলছি, যে আপনার
ওয়েবসাইটটাকে অ্যাট ফার্স্ট ধরেন যে আপনার যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাকে ধরেন যে ডিজিটাল মার্কেটিং, ডিআইজিআই, ডিজিটাল মার্কেটিং, সাপোজ এটা হচ্ছে ওয়েবসাইট, সরি, কিওয়ার্ড। তো আপনার এই ক্লায়েন্টের কিওয়ার্ডটাকে অ্যাট ফার্স্ট আপনার এগুলো কিন্তু সবগুলো আপনার নোট করে রাখতে হবে ইয়াতে, আপনার হচ্ছে একটা গুগল শিট খুলে সেখানে নোট করে রাখতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে এই কিওয়ার্ডটার কম্পিটিটর আপনাকে বের করতে হবে, যে কিওয়ার্ডের কম্পিটিটর কেমন, বা এই কিওয়ার্ডটা কি ধরনের, এটা কি হাই কম্পিটিটরের না মিডিয়াম না লো, এটার সার্চ ভলিউম কেমন, অ্যাট ফার্স্ট এটা বের করতে হবে। তো ধরেন যে এটার হচ্ছে সার্চ ভলিউম আপনি বের করলেন, সরি, এটা হচ্ছে আপনি বের করলেন, ডিফিকাল্টি বের করলেন হচ্ছে আপনি সাপোজ 50%, 50 তো এটা কিভাবে বের করবেন, এটা কিন্তু আমি এর আগে দেখাইছি, ডিফিকাল্টি বের করা দেখাইনি, এর আগে কিন্তু দেখাইছি, মনে আছে আপনাদের? জি ভাই দেখাইছেন। হ্যাঁ, তো ওই ডিফিকাল্টি আগে বের করতে হবে। ডিফিকাল্টি বের করার পরে এটাকে ধরেন যে আপনি ধরলেন এর ডিফিকাল্টি হচ্ছে 50, এরপরে এর সার্চ ভ্যালুটা বের করতে হবে, যে মান্থলি কেমন সার্চ হয়, এটা মান্থলি কেমন সার্চ হয়, এই দুইটা বের করলেন। এখন দেখা যাচ্ছে যে সার্চ ভ্যালু ভালো আছে, আপনার ক্লায়েন্ট, মানে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে দিয়ে দেয় যে ডিজিটাল মার্কেটিং এটা কি আছে না আছে দেখার বিষয় না, এটা আমাকে র্যাঙ্কিং করে দাও, এটা এক ধরনের র্যাঙ্কিং সিস্টেম হয়। আরেকটা সিস্টেম হয় যে ক্লায়েন্ট বলে দেয় যে আমি আমার ওয়েবসাইট এটা, আমি আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চাই, তো আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে চাই। তো এখন দেখেন যে আমার ফার্স্ট অফ এসিও ওয়েবসাইট, এই যে এটার কথা যদি আমি বলি, তো ফার্স্ট অফ ওয়েবসাইটটাকে যদি আমি র্যাঙ্ক করাতে চাই, তাহলে আমি এখানে আমার বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে। বিভিন্ন কিওয়ার্ড গুলা কি আছে, যেমন ধরেন এখানে আমার এসইও আছে, এসএমএম আছে, র্যাঙ্কিং আছে, ব্যাকলিংক আছে, এগুলো সবগুলো কিন্তু এক একটা কিওয়ার্ড, ঠিক আছে? এসইও, তারপর হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্কিং, তারপরে ব্যাকলিংক, লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট, পিবিএন, বা বিভিন্ন ধরনের এই সবগুলো ধরেন এক একটা কিওয়ার্ড। তো যদি আপনার কোনো ক্লায়েন্ট আপনাকে স্পেসিফিক ভাবে বলে দেয় যে আমি এই আমি করবো, র্যাঙ্ক করাবো, সেটা আলাদা বিষয়, ঠিক আছে? আর যদি আপনার ক্লায়েন্ট আপনাকে বলে যে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবো, তখন সেটার সিস্টেমটা আলাদা হবে। যখন এই কথা বলবে আপনাকে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাবো, তখন আপনাকে দেখতে হবে যে ওই ওয়েবসাইটে কিওয়ার্ড গুলা কি কি আছে, বা ওয়েবসাইটটা কি নিয়ে তৈরি হয়েছে, বেসিক্যালি ওয়েবসাইটটা কি রিলেটেড। তো ধরেন যে আমার এই ফার্স্ট ওইটা আপনাকে দিলাম আমি, যে আমার ওয়েবসাইটে র্যাঙ্ক করাতে হবে, তাহলে আপনাকে এখানে দেখতে হবে আমার কিওয়ার্ড তো অনেকগুলো এখানে, যেমন এসইও, ব্যাকলিংক, তারপর হচ্ছে লিঙ্ক বিল্ডিং, গেস্ট পোস্ট, ঠিক আছে? অনেকগুলো আছে। তো ধরেন যে গেস্ট পোস্টে আমি করলাম সাপোজ, তো এই যে গেস্ট পোস্টে যে সাইটগুলো আছে, এখন যদি আমি সাপোজ মনে করি যে আমি এই গেস্ট পোস্ট এই কিওয়ার্ডটাকে আমি র্যাঙ্ক করাবো, তাহলে আমাকে কি করতে হবে, মানে এটা না, আসলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার এই যে 10টা কিওয়ার্ড, আপনার এই ওয়েবসাইটটাকে 10টা কিওয়ার্ড নিয়ে তৈরি করা হয়েছে, সাপোজ যে এই ওয়েবসাইটটা আপনার 10টা কিওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, তাহলে এই 10টা কিওয়ার্ড নিয়ে তৈরি হয়েছে, এর মধ্যে যেহেতু আপনার ক্লায়েন্ট বলছে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে হবে, আপনি সর্বপ্রথম চেষ্টা করবেন যে মানে নর্মাল একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করানোর। ধরেন যে গেস্ট পোস্ট একটা নর্মাল কিওয়ার্ড, এসইওটা যেহেতু এক কথায় উত্তর, এসইও অনেক বড় একটা কিওয়ার্ড হবে, মানে অনেক ডিফিকাল্ট একটা কিওয়ার্ড হবে। তো সেক্ষেত্রে আপনি ডিফিকাল্টি কিওয়ার্ডটা আপনি এসইওটা নেবেন না, কোনটা নেবেন, আপনার যেটা হচ্ছে সোজা হবে, একেবারে যেটা সোজা হবে ওই কিওয়ার্ডটা আপনি নেবেন। তাহলে ওই কিওয়ার্ডটা নিতে গেলে আপনাকে কি করতে হবে, ওই কিওয়ার্ডের আপনার আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই কিওয়ার্ডটা যখন নেবেন আপনাকে ওই কিওয়ার্ডের আবার সার্চ ভ্যালু দেখতে হবে। সার্চ ভ্যালু না থাকলে তো ধরেন যে ওটা সার্চ কেউ করবে না, সার্চ না করলে তো আপনার ওটাকে র্যাঙ্কিং এ আসা ইম্পসিবল। তো তাহলে কি করতে হবে, আপনার সার্চ ভ্যালু দেখতে হবে, ডিফিকাল্টি, ওই কিওয়ার্ডের ডিফিকাল্টি চেক দিতে হবে, তারপরে যদি এটা নেওয়ার মতো হয় তাহলে ওইটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। এখন ওইটা নিয়ে কাজ করবেন কিভাবে, সাপোজ গেস্ট পোস্ট আপনার কিওয়ার্ড আপনার হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল, আপনার হচ্ছে ডিফিকাল্টি এবং এমএসবি, মান্থলি সার্চ ভলিউম,
এমএসবি দুইটা চুজ হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল আপনার, যে আপনার ইয়াটা হবে, কিওয়ার্ডটা হবে হচ্ছে গেস্ট পোস্ট। এখন আপনাকে গেস্ট পোস্ট লিখে সার্চ করতে হবে গুগলে। এখানে গেস্ট পোস্ট লিখে আপনি সার্চ করেন, গেস্ট পোস্ট, এই গেস্ট পোস্ট লিখে সার্চ করলাম। এখানে আরেকটা বিষয় একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে ওই বিষয়টা হচ্ছে যে আপনার গেস্ট পোস্ট লিখে তো আপনি সার্চ করছেন, এটা কোন কান্ট্রি আন্ডারে, আপনার ক্লায়েন্টকে এটা বলে নেবেন যে আপনি কি ওয়ার্ল্ড ওয়াইড এটাকে র্যাঙ্কিং করাতে চান, না কোনো স্পেসিফিক কোনো দেশে। যেমন ধরেন যে আমার ক্লায়েন্ট আমাকে বললো সাপোজ বাংলাদেশে, আমি এটা শুধুমাত্র আমার অন্য দেশে আমার দরকার না, এটা আমার এই প্রোডাক্টটা শুধুমাত্র আমি বাংলাদেশে সেল করি, এখন বাংলাদেশে আমার এটা ইয়া করেন, প্রমোট করেন, বা বাংলাদেশে আমার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করে দেন। তাহলে আপনাকে ওই দেশে, বাংলাদেশের আপনাকে এখানে লিখে সার্চ করতে হবে গেস্ট পোস্ট, এর আগে লিখতে হবে যে গুগল বাংলাদেশ, ঠিক আছে, গুগল গুগল বাংলাদেশ, এটা লিখে সার্চ করলে ধরেন যে যেটা আসবে প্রথমে, সরি সরি ম্যাপ চলে এসেছে, এই তো এখানে ধরেন আপনি এখন কি করবেন, এখানে সার্চ করবেন সরাসরি গেস্ট পোস্ট লিখে, গেস্ট পোস্ট লিখে সার্চ করেন। এই যে এখানে যে ওয়েবসাইট গুলো আছে আপনাকে, এর মধ্যে প্রথম পেজে যে 10টা ওয়েবসাইট আছে, সেই 10টা ওয়েবসাইটকে আপনার এখন একটা শিটে নিয়ে আসতে হবে। আমি কিন্তু এগুলো বলেছি এর আগে, আমার আমার মনে পড়ছে যে আমি বলেছি, একটা শিটে নিয়ে আসতে হবে। শিটে নিয়ে আসার পরে এই 10টা ওয়েবসাইটে প্রথম থেকে, যেমন ধরেন ফাইবার, এই ফাইবারকে আপনি টেক্কা দিতে পারবেন না, কারণ হচ্ছে ফাইবার একটা বড় বৃহৎ আকার মার্কেট প্লেস, একে আপনি টেক্কা দিতে পারবেন না। এরপর এখানে আছে guestpost.com, ঠিক আছে, এই যে এই বাদ বাকি এই যেগুলো আছে এগুলাকে আপনাকে টেক্কা দিতে হবে। তাহলে এগুলাকে টেক্কা দিতে হলে কি করতে হবে, এগুলা ওয়েবসাইট যে যে ব্যাকলিংক বা যে যে স্ট্র্যাটেজি ফলো করছে, সেই স্ট্র্যাটেজির ওপরে আমাকে যেতে হবে। সাপোজ মানে 10টা ওয়েবসাইটকে আপনার এখন আলাদা আলাদা ভাবে এর চেক দিতে হবে, যে ওয়েবসাইটগুলো ডিএপিএ, ডিআর, টিএফ, সিএফ, ট্রাফিক, এভরিথিং কি কি পরিমাণে আছে, একটা একটা করে 10টা ওয়েবসাইটকে আপনার চেক দিতে হবে। গেল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে এই ওয়েবসাইটগুলোর ব্যাকলিংক আপনাকে মানে লাস্ট 6 মান্থের ব্যাকলিংক চেক করতে হবে, লাস্ট 6 মাসের ব্যাকলিংক গুলো চেক করতে হবে। ব্যাকলিংক গুলারও আপনাকে ডিএপিএ, টিএফসিএফ, ট্রাফিক এগুলো চেক করতে হবে। এবং হচ্ছে আপনার 10টা ওয়েবসাইটের এই ধরনের এইভাবে আপনাকে একটা রিপোর্ট তৈরি করতে হবে, টোটাল একটা রিপোর্ট তৈরি করতে হবে। রিপোর্ট তৈরি করার পরে আপনাকে একটা আইডিয়াতে নিয়ে আসতে হবে যে আসলে এগুলোর মধ্যে মানে এই যে 10টা ওয়েবসাইট আছে আমার, এগুলোর মধ্যে কোনটা আমার কাছে একটু পাওয়ারফুল বা বেশি সর্বোচ্চ ইয়া মনে হচ্ছে, যে সর্বোচ্চ তারা ব্যাকলিংক ইউজ করছে, ভালো ব্যাকলিংক ইউজ করছে, তারা এসইও স্ট্র্যাটেজি ফলো করছে, এইগুলো কোন ওয়েবসাইটটা, এটা আপনাকে নিজে নিজে নির্ধারণ করতে হবে। সাপোজ ধরেন যে গেস্ট মানে এটা ধরেন যে সাপোজ যেহেতু এটা ফার্স্টে আছে, এটা একটু ভালো হবে, তো এর স্ট্র্যাটেজি সবগুলো আপনাকে ফলো করতে হবে, সবগুলো দেখতে হবে। তারপরে এই যেগুলো ব্যবহার করছে, যেই ব্যাকলিংক বলেন বা যে স্ট্র্যাটেজি গুলো ব্যবহার করছে, এর থেকে আপনাকে হাই কোয়ালিটি বা হাই ইয়া ব্যবহার করতে হবে। এখন দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট হেড সিস্টেম আমি যেটা বলছি। তো আপনাকে ভালো মতো সাপোজ ধরেন যেটা আমি যদি চেক দিই, এখন ধরেন যে এটা চেক দেওয়ার পরে আমি এর ব্যাকলিংক পাচ্ছি, ধরেন যে 2000, সাপোজ এর ব্যাকলিংক পাচ্ছি আমি 2000, একটু মনে রাখেন হ্যাঁ, যেহেতু দেখানো যাচ্ছে না এখানে, এর ব্যাকলিংক পাচ্ছি যেমন ধরেন 2000 এবং লিঙ্কিং ওয়েবসাইট পাচ্ছি ধরেন 1800। তার মানে এই ওয়েবসাইটটা খুবই ভালো একটা ওয়েবসাইট। কি কারণে, যে আমি ব্যাকলিংক পাচ্ছি 2000, কিন্তু লিঙ্ক মানে হচ্ছে 1800 ওয়েবসাইট থেকে 2000 ব্যাকলিংক করা হয়েছে, ঠিক আছে। জাস্ট একটু যদি দেখাই দিই, আমি ধরেন যেটা আমি যদি ওপেন করি এখানে, এটাকে আমি কপি করলাম, কপি করার পরে এখানে জাস্ট আমি যদি লিখি যে ব্যাকলিংক এসিকেএল ব্যাকলিংক চেকার, এখানে যদি জাস্ট চেক করি, এই স্টেপে যদি চেক করি,
আচ্ছা, এই যে দেখেন যে এ ব্যাকলিংক ইউজ করছে 1200 ব্যাকলিংক ইউজ করছে, 47% ডু ফলো, 41% লিঙ্কিং ওয়েবসাইট যেটা হচ্ছে ডু ফলোতে 713টা লিঙ্ক আছে, মানে হচ্ছে এর মানে হচ্ছে আপনার 713টা ওয়েবসাইটে 1200টা ব্যাকলিংক করেছে, তার মানে 500টা ব্যাকলিংক তার কি হয়েছে, ডাবল হয়েছে, কোনো না কোনো জায়গাতে ডাবল হয়েছে। ঠিক আছে, এ হচ্ছে বিষয়, মেন বিষয় হচ্ছে এটা। এখন আপনাকে তাহলে কি করতে হবে, একটু জেনে রাখেন শুধু, হ্যাঁ, যে আপনাকে তাহলে ধরেন যে এখানে সাপোজ 1500 থেকে 2000টা ব্যাকলিংক পোস্ট করতে হবে, এবং এটাকে আপনার কমপক্ষে 1200 থেকে 1500টা নিয়ে আসতে হবে। ঠিক আছে, মানে হচ্ছে আপনাকে একটা আইডিয়া অনুযায়ী একটা পার্সেন্টেজে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আপনাকে 1500 থেকে 2000 ব্যাকলিংক নিয়ে আসতে হবে, এবং এখানে 1200 থেকে 1500টা লিঙ্কিং ওয়েবসাইট থাকতে হবে। এখানে আরেকটা বিষয় থাকে, হ্যাঁ, এটা একটু মাথায় রাখেন। এখানে প্রশ্নবিদ্ধ অনেকজন অনেকভাবে করে, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে 5000 ব্যাকলিংক থাকে, কিন্তু 1200 ব্যাকলিংক নিয়ে এই ফার্স্ট পজিশনে থাকে। অনেক সময় দেখবেন যে যে ফার্স্ট পজিশন আছে তার হচ্ছে 5 থেকে 700টা ব্যাকলিংক, এবং যে থার্ড পজিশন বা 10 পজিশনে আছে তার হচ্ছে 1 লাখ ব্যাকলিংক। 1 লাখ ব্যাকলিংক নিয়ে সে হচ্ছে ফার্স্ট পজিশনে যেতে পারে না, অথচ 1200 থেকে 1500টা ব্যাকলিংক নেয় বা 700 থেকে 800টা ব্যাকলিংক নিয়ে ফার্স্ট পজিশনে চলে যায়। তাহলে কি কারণে যায়, এটার কারণ হচ্ছে তার ব্যাকলিংক কোয়ালিটির উপরে নির্ভর করে। এটা এই ব্যাকলিংক কোয়ালিটির উপরে নির্ভর করে। এই ব্যাকলিংক কোয়ালিটিটা তাহলে বুঝতে হবে যে খুব ভালো। এখন ধরেন আপনি সাপোজ, আমি যদি আমার ব্যাকলিংক গুলো দেখাই, এখানে এখানে ধরেন যে $15 আমি দেখাচ্ছি, এখানে আমি $15 দেখাচ্ছি, $15, মানে আমার তার মানে দেখা যাচ্ছে যে আমার একটা ব্যাকলিংক নিতে, একটা ব্যাকলিংক আমার যদি এখান থেকে করে নেন তাহলে $15 খরচ হবে। এমন কিছু ব্যাকলিংক আছে, ধরেন যে মাইক্রোসফটের ব্যাকলিংক আছে কিছু কিছু, এখানে আবার আছে কি, কেন মনে পড়ছে না, এখানে সমত নাই তোলা। মাইক্রোসফটের কিছু ব্যাকলিংক আছে, মাইক্রোসফট ইয়ার, হ্যাঁ। তো এই ধরনের যে ওয়েবসাইট গুলো আছে এগুলা থেকে যদি আপনি ব্যাকলিংক নেন, অথবা ধরেন যে মিলিয়ন মিলিয়ন যেগুলা আহ, ইয়া ট্রাফিক আছে, সচরাচর মিলিয়ন মিলিয়ন ট্রাফিক, এই ধরনের ওয়েবসাইট থেকে যদি আপনি ব্যাকলিংক নেন, তাহলে ধরেন যে অবশ্যই ওগুলোর রেট বেশি হবে, কমপক্ষে ধরেন যে $100, $80, $100 খরচ হবে। তাহলে আপনি এই যে এগুলা ধরেন যে এগুলো সিম্পল ওয়েবসাইট, সাপোজ আমি আমি আপনাদের, আমি এটা আমার আমি বলছি না, ধরেন যে সাপোজ আপনাকে বোঝানোর জন্য বললাম যে এই আপনি 10টা ওয়েবসাইট এখান থেকে সিম্পল না নিয়ে আপনি যদি ওটা একটা নেন তাহলে তার থেকে বেশি কাজ করবে। আবার আরেকটা বিষয় আপনারা একটু লক্ষ্য রাখবেন যে এখানে দেখা যায় যে অনেক সময় এটা হচ্ছে ডোমেন রেটিং, ডিএ ডোমেন অথরিটি অনেক সময় দেখা যায় যে বৃদ্ধি হয়ে গেছে, অলরেডি অটোমেটিক বৃদ্ধি হয়ে গেছে। এটার কারণ হচ্ছে অনেক সময় ওই ওয়েবসাইটটার যে ব্যাকলিংক গুলা করছেন সেই ব্যাকলিংক গুলা অলরেডি মানে ভালো পজিশনে একটা ব্যাকলিংক, ভালো পজিশনে ব্যাকলিংক হয়, এবং ওই ব্যাকলিংক গুলার আবার আমরা টায়ার ব্যাকলিংক করলে ডিএ অটোমেটিক বৃদ্ধি হয়। ঠিক আছে, এটা এইভাবেও ইয়ে করা হয়। ধরেন যে এখানে 10টা আপনি সাপোজ আপনি 10টা পিবিএন পোস্ট করলেন, তো ওই পিবিএন পোস্ট নিয়ে আপনি আপনি আবারও যদি ওটাকে টায়ার ব্যাকলিংক করেন তাহলে অটোমেটিক ডিএ বেড়ে যাবে, ডিএডিআর এগুলো বেড়ে যাবে। আরো কিছু স্ট্র্যাটেজি আছে ওইগুলা মানে আসলে আউট অফ রুলস, ওগুলো না বলি, ভ্যালিড হয়ে যেগুলো সেগুলো শেখাই। তো আপনি ভালো ভালো যখন কোনো ব্যাকলিংক করবেন আপনার ওয়েবসাইটে, অটোমেটিক ডিএপিএ ডিআর ট্রাফিক সবকিছু বাড়বে। ঠিক আছে, যেমন এটা 101 দেখাচ্ছে, দেখেন 101, এটা হচ্ছে একটা রিডাইরেক্ট। ঠিক আছে, এই ব্যাকলিংকটা রিডাইরেক্ট হয়ে যাচ্ছে অলরেডি। তো এরকম আর কি। এখানে যদি আমরা এখন আরেকটা বিষয় হচ্ছে এই যে এগুলো আপনাকে চেক দিতে হবে, এই ব্যাকলিংক যে ইয়াগুলো, রেফার লিংক যেগুলো, রেফার পেজ, এগুলো আপনাকে একটু চেক দিতে হবে যে এগুলা কেমন ধরনের পেজ, কেমন ধরনের ব্যাকলিংক, এগুলা এই ব্যাকলিংক গুলো কেমন ধরনের, ডিএপি বা ডিআর ট্রাফিক কেমন এই ব্যাকলিংক গুলোতে, তাহলে আপনাকে এইভাবে আপনি ইয়ে করতে পারেন। তবে সচরাচর আমরা হচ্ছে এত কিছু চেক, আমি আমার কথা বলি, এইভাবে আপনারা করতে যাবেন না। আপনাদের আমি এটা করতে নিষেধ করি, কারণ হচ্ছে আমার একটা আইডিয়া হয়ে গেছে, বুঝতে পারছেন। এখন আপনি যদি এই ধরনের করতে চান তাহলে আপনি লস খাবেন। ধরেন যে আমি একটা ওয়েবসাইট দেখলে মানে আমি বুঝে যাই, কয়েকটা কিছু হালকা পাতলা চেক দিলে বুঝে যায় যে আসলে ওয়েবসাইটটা র্যাঙ্কিং করতে কেমন টাইম লাগতে পারে, বা খরচ কেমন হতে পারে, এরকম, বা কি কি ধরনের এটার পিছনে খাটলে কি কি বা কাজ করলে এটাকে র্যাঙ্কিং দেওয়া যাবে, এরকম একটা আইডিয়া আমার হয়ে গেছে অলরেডি।
তো আপনারা কাজের যদি ইয়া করেন তাহলে হয়ে যাবে আপনাদের। এখন আপনাকে এই যে এগুলা ধরেন যে সুন্দর করে মাথায় নিয়ে আসতে হবে। আমি মানে আইডিয়া প্রথমে ধরেন যে আপনি যদি মনে করেন যে একটা ওয়েবসাইটকে আমি র্যাঙ্কিং করাবো, আপনি জাস্ট এট ফার্স্টে আপনি যদি মনে করেন যে আমি চেক করে দেখবো, তাহলে আপনি চেক করে দেখার জন্য জাস্ট আপনি ভালো কোয়ালিটি ব্যাকলিঙ্ক যেগুলা সেগুলো এখানে যেমন 1200টা আছে, আপনি 2000টা ব্যাকলিঙ্ক করেন, লিঙ্কিং ওয়েবসাইট 2000টা বাড়ান এখানে। তারপরে আপনি 2 সপ্তাহ মানে মানে ইয়া করেন, 2 সপ্তাহ টাইম নেন। 2 সপ্তাহ টাইম নিয়ে যে ব্যাকলিঙ্ক গুলো করছেন, আপনি 2000টা ব্যাকলিঙ্ক করছেন, এই 2000টা ব্যাকলিঙ্ককে আপনি ইন্ডেক্স করেন, মানে যে কোনো ওয়েতে ইন্ডেক্স করেন। এরপরে আপনি দেখেন যে এটাকে কাজ করছে কিনা। এইভাবে অনেক সময় কাজ হয়ে যায়, 60% কাজ আমি দেখেছি এভাবে হয়ে যায়, এই ব্যাকলিঙ্কের উপরে ইয়া হয়ে যায়। কিন্তু ভাই অ্যাট লাস্ট যে ইয়াটা দিয়েছে গুগল থেকে, আপডেটটা দিয়েছে, সে আপডেট অনুযায়ী কিছু ফ্যাক্টর তারা দিয়েছে, ঠিক আছে? সে আপডেট অনুযায়ী কিছু ফ্যাক্টর দিয়েছে, যেমন হচ্ছে আপনাকে হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে, যেখানে হচ্ছে মানে 20টা ফ্যাক্টর দিয়েছে কিন্তু ইয়ে থেকে লাস্ট আপডেটে, যে যেখানে বলা হয়েছে যে হাই কোয়ালিটি কন্টেন্ট ইউজ করতে হবে। সেই মানে সেই কন্টেন্টের মধ্যে আপনাকে কি কি থাকতে হবে, আর ইউনিক এবং অরিজিনাল কন্টেন্ট থাকতে হবে, এবং হচ্ছে আপনার ওই যে অ্যানসারিং ফ্রি কোশ্চেন যেটা, ঠিক আছে, এফএকিউ না যেটা বলে, ফ্রি অ্যানসারিং কোশ্চেন, মানে বাংলাতে যেটা বলে আমরা ব্যবহারকারী প্রশ্নের সম্পূর্ণ উত্তর, মানে হচ্ছে ব্যবহারকারী প্রশ্ন মানে হচ্ছে ইউজারের প্রশ্নের সম্পূর্ণ উত্তর আপনাকে এখানে থাকতে হবে, বুঝতে পারলেন? ধরেন যে আমি সার্চ করলাম যে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এটা ধরেন যে হাউ টু লার্ন ডিজিটাল মার্কেটিং, এটার সম্পূর্ণ উত্তরটা ওখানে থাকতে হবে, ঠিক আছে? এটা তারপরে হচ্ছে আপনার নিয়মিত আপডেট করতে হবে, আপনার কন্টেন্ট গুলা নিয়মিত আপডেট করতে হবে, নিয়মিত প্রতিনিয়ত আপডেট করতে হবে, ঠিক আছে? এরপর হচ্ছে কি করতে হবে, আপনাকে এআই এবং হিউম্যান এডিটেড মানসম্পন্ন লিখতে হবে, হিউম্যান এবং এআই এডিটেড, মানে হচ্ছে আপনার ওটা আপনি চাইলে হিউম্যান এআই থেকে লিখে নিতে পারেন, তবে আপনার এটা মানসম্মত হতে হবে। আপনার সম্পূর্ণ যদি আপনি এআই থেকে দিয়ে দেন তাহলে এটা প্রবলেম হবে, ঠিক আছে? এবং আপনার অবশ্যই আপনার হচ্ছে ডোমেনের কি করতে হবে, অথরিটি থাকতে হবে, ডোমেন অথরিটি হাই থাকতে হবে। তা আপনার ডোমেন অথরিটি হাই থাকবে যদি আপনি অন্য, আমি তো এর আগে বললাম, রেফার যদি ভালো কেউ করে তাহলে অটোমেটিক ডোমেন অথরিটি গুলো হাই হয়ে যাবে। এটা হচ্ছে কন্টেন্ট, মানে গুগলের লাস্ট আপডেটের 1 নাম্বার হচ্ছে কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট। 2 নাম্বার হচ্ছে সার্চ ইন্টেন্ট, ঠিক আছে? মানে সার্চ ইন্টেন্ট ম্যাচ করতে হবে, আপনার সার্চ ইন্টেন্ট গুলো ম্যাচ করতে হবে, যেমন যেগুলো সার্চ করে, যেমন হচ্ছে আপনার ইনফরমেশনাল কিওয়ার্ড থাকে, এখানে নেভিগেশনাল কিওয়ার্ড থাকে, এখানে হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড থাকে, এই যে এই কিওয়ার্ড গুলো আপনার কি করতে হবে, আপনার অবশ্যই ম্যাচ করতে হবে সার্চের সাথে, আপনার কন্টেন্টের সাথে এটা ম্যাচ করতে হবে, এগুলো যেন ব্যবহারকারী যা খুঁজছে তা যেন কন্টেন্টে পাই, আপনার কন্টেন্টে পাই, এগুলো যেন থাকে আপনার কন্টেন্টে, এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে 3 নাম্বার হচ্ছে ইইএটি, ইইএটি, ইইএটি কি? ইইএটি হচ্ছে এক্সপিরিয়েন্স, এক্সপার্ট, অথরাইজ এবং হচ্ছে ট্রাস্ট, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে আপনার ওয়েবসাইটটাকে যখন আপনি একটু শুনতে পাবেন না ভাই, আমি একটু বাইরে গেছিলাম, ডাকতেছিল, বন্ধ রাখছি আর কি। ভাই আমি তো মনে করছি যে আমার নেট না, নেট কারোই যায়নি, নেট সবারই আছে। আমিও ভাবছি আমার নেট গেছে গা।
আচ্ছা, তাহলে কি বললাম যে 3 নাম্বার হচ্ছে EEAT। EEAT টা হচ্ছে বাস্তব অভিজ্ঞতা, ঠিক আছে, এক্সপিরিয়েন্স, তারপর হচ্ছে এক্সপার্ট, অথরাইজ, আর হচ্ছে ট্রাস্ট। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার। আপনার হচ্ছে যে ওয়েবসাইটটা আপনি র্যাঙ্কিং করাতে যাচ্ছেন, এই ওয়েবসাইটে নিয়ে কাজ করার একটা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, আপনার দক্ষতা থাকতে হবে, এক্সপার্টনেস থাকতে হবে, দক্ষতা, এবং হচ্ছে আপনার যে ওয়েবসাইটটা নিয়ে কাজ করছেন সেই ওয়েবসাইটের মানে অথরাইজ হতে হবে আপনাকে, সেই ওয়েবসাইটে অথরিটি যেন আপনি হন, এরকম আর কি ইয়া থাকতে হবে আর কি। তারপর হচ্ছে ট্রাস্টফুল, মানে হচ্ছে আপনার ট্রাস্ট থাকতে হবে, মানে আপনার ওয়েবসাইটটাকে যেন ট্রাস্ট করে সবাই। ঠিক আছে, আপনার মানে যেন বোঝে সবাই যে আপনার ওয়েবসাইটে আসলে যেমন ধরেন যে যদি আমরা কোনো কিছু সাপোজ ধরেন কোনো কিছু খুঁজছি, ঠিক আছে, বা একটা একটা নিউজ একটা আসছে, সাপোজ ধরেন যে একটা নিউজ আসছে, আমরা সকল নিউজকে আমরা বিশ্বাস করি না, তাই না? যখনই দেখি সেই নিউজটা কোনো অথরাইজ চ্যানেল থেকে আসছে, যেমন ধরেন যে আপনার আহ, কি বলবো, ওই যে যেটা সময় টিভি, ঠিক আছে, ধরেন যে এটা সময় টিভি থেকে আসছে, অথবা সময় টিভির ওখানে ব্লু বাটন আছে, ব্লু ইয়ে আছে, এই ভেরিফাইড যেটা এটা আছে, তাহলে আমরা এটাকে বিশ্বাস করি, ওই জন্য এটাকে আপনার ওয়েবসাইটটাকে বিশ্বাস যেন করেন বা বিশ্বাস যেন করে সবাই, এটা থাকতে হবে। এরপরে হচ্ছে আপনার অন পেজ এসইও। আপনার অন পেজ এসইওর মধ্যে তো আমি এর আগে বলেছি যে টাইটেল ট্যাগ আপনার ঠিক থাকতে হবে, তারপর হচ্ছে মেটা ডেসক্রিপশন ঠিক থাকতে হবে, H1 থেকে H6 পর্যন্ত আপনার এগুলা আপনার কন্টেন্টের মধ্যে থাকতে হবে, আপনার ওয়েবসাইটের মধ্যে থাকতে হবে, ইউআরএল স্ট্রাকচার ঠিক থাকতে হবে, তারপর হচ্ছে ইন্টারনাল যেই লিঙ্কিং বা ইন্টারনাল লিঙ্কিং যেটা আমরা দেখাইছিলাম, ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড অল্টারনেটিভ ট্যাগ যেটা ইউজ করতে হবে, কিওয়ার্ড প্লেসমেন্ট ঠিক থাকতে হবে, স্কিমা মার্কআপ, এগুলো সবকিছু সব সুন্দরভাবে আপনাকে ওখানে যদি ঠিক রাখেন আপনি, তাহলে অটোমেটিক্যালি সেই ওয়েবসাইটটা কিন্তু র্যাঙ্কিং যেতে বাধ্য। ঠিক আছে, এরপরে 5 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। এগুলো যদি কেউ লিখে নেব, মনে আমি এগুলা সপ্তাহের আগে লিখে দিয়েছিলাম কি? না ভাইয়া, র্যাঙ্কিং ফ্যাক্টর গুলা দেওয়া হয়নি। আচ্ছা, এমনি তাহলে এগুলা লিখে নেন, সিরিয়াল অথবা ওয়াইজ শিখেছি। লিখে নেন, অথবা আপনার ইয়া করে নেন, এই রেকর্ড করে নেন, পরে শুনে শুনে এগুলো আবার নোট ডাউন করেন। ঠিক আছে, আমি বলছি এগুলা। তো ধরেন যে এরপরে হচ্ছে আমি কি বললাম টেকনিক্যাল এর কথা বললেন স্যার। টেকনিক্যাল ইস্যুর কথা বলছি না, টেকনিক্যাল ইস্যুর মধ্যে তাহলে কি, টেকনিক্যাল ইস্যুর মধ্যে ধরেন যে এইচটিটিপি যে সিস্টেমটা আছে, এইচটিটিপিএস, তারপর হচ্ছে আপনার মোবাইল ফ্রেন্ডলি, তারপর হচ্ছে আপনার এক্সএমএল সাইট ম্যাপ, তারপর হচ্ছে robot.txt, তারপর হচ্ছে ক্যানোনিক্যালাইজেশন, তারপর হচ্ছে ক্রল মানে গুগল যেটা ক্রল করে সে ক্রলএবিলিটি, তারপর হচ্ছে আপনার ইন্ডেক্সেবল, যেন আপনার পেজটা ইন্ডেক্সেবিলিটি থাকে, স্ট্রাকচার ডাটা যেন থাকে ওর মধ্যে, এই যে এই বিষয়গুলো আপনার ওখানে টেকনিক্যাল ইস্যুর মধ্যে সুন্দরভাবে সেট আপ করতে হবে। আমি এগুলা দেখাই দিয়েছি, ঠিক আছে, এগুলা এর আগে আমি দেখাই দিয়েছি কিভাবে এগুলো সেট আপ করতে হয়, এগুলা বলেও দিয়েছি, আমার মনে আছে। এরপরে হচ্ছে আপনার 6 নম্বর, তাহলে তাই না, 6 নম্বর হচ্ছে কোর ওয়েবসাইট ভেটালস। ঠিক আছে, কোর ওয়েবসাইট বা কোর ওয়েব ভেটালস যাকে বলি আমরা, এলসিপি, আইএনপি, সিএলপি, ঠিক আছে, কি বললাম, এলসিপি, আইএনপি, আর আরেকটা হচ্ছে সিএলপি, ঠিক আছে, সিএলএস, ঠিক আছে, এলসিপি, আইএনপি আর সিএলএস, এগুলো কি লার্জ কন্টেন্টফুল পেইন্ট, এগুলো আমি এর আগে দেখাইছিলাম মনে হচ্ছে। ইন্টারেকশন অন নেক্সট পেইন্ট, আর হচ্ছে কিউমুলেটিভ লেআউট শিফট, এই যে এইগুলা ওয়েবসাইটের ভেটালস যেগুলো বলি আমরা, এই ভেটালস গুলো আপনি যদি একটা ওয়েবসাইটকে একটা পেজ ওপেন করে কন্ট্রোল ইউ মারেন, অথবা হচ্ছে যদি সেই ওয়েবসাইটে আপনার রাইট ক্লিক করে যদি সেখানে ইয়াতে যান, কি বলে হচ্ছে ইন্সপেক্টে যান, তাহলে এগুলো দেখতে পাবেন আপনি, এলসিপি, আইএনপি আর সিএলএস, এগুলো দেখতে পাবেন সুন্দর করে। এগুলো আমি বলছি জাস্ট একটু দেখবেন ইয়ে করে, ওর মধ্যে আছে, এগুলো ঠিক রাখতে হবে, যদিও এগুলো আপনার কাজ না, এটা হচ্ছে ওয়েবসাইট যখন বানানো হয় তখন অটোমেটিক্যালি এটা ঠিক থাকে, বা ঠিক যদি না থাকে তাহলে একজন ওয়েব ডেভেলপার অথবা আপনি নিজে ওগুলো ঠিক করতে পারেন। এরপর হচ্ছে পেজ আপনার লোডিং বা পেজ স্পিডটা আপনাকে ঠিক রাখতে হবে, যেন দ্রুত লোডিং হয় আপনার ওয়েবসাইটটা। যদি কোনো
ইউজার যদি ঢোকে আপনার ওয়েবসাইটের মধ্যে, ঢোকার পরে যদি দেখে যে ওয়েবসাইটটা আপনার লোডিং নিচ্ছে, তাহলে সেই ওয়েবসাইটে আপনার ঢুকবে না, বের হয়ে যাবে। ঠিক আছে, সেই ওয়েবসাইটে তার মানে সে যে প্রয়োজনে আসছে সেই প্রয়োজন না শেষ হতে সেই ওয়েবসাইট থেকে বের হয়ে যাবে। ওই জন্য আপনাকে মানে সর্বোচ্চ চেষ্টা রাখতে হবে যেন ওয়েবসাইটটা ওয়েবসাইটে ঢোকা মাত্র যেন পেজ লোডিং মানে নিয়ে নেয়, সাথে সাথে যেন ঢুকে যায়। এরপরে হচ্ছে আপনার ওই পেজ 7 নাম্বার বলছি কিন্তু পেজ স্পিডের মধ্যে হচ্ছে পেজ লোডিং। ঠিক আছে, পেজ লোডিং এরপরে হচ্ছে আপনার ইমেজ অপটিমাইজেশন। আপনার যে ইমেজটা ওখানে দিবেন সেই ইমেজটা অপটিমাইজ হতে হবে অবশ্যই। অপটিমাইজ যদি না হয় তাহলে কিন্তু আপনার হচ্ছে এই পেজটা লোডিং হতে থাকবে, কারণ অধিকাংশ ওয়েবসাইট লোড নেয় হচ্ছে ইমেজের জন্য। অধিকাংশ ওয়েবসাইট আপনার লোড নেয় ইমেজের ইস্যুর জন্য। ইমেজ দেখবেন যে যদি বড় হয় বেশি মানে আপনার দেখাচ্ছে আপনাকে রিকমেন্ডেড করছে একটা আর আপনি দিচ্ছেন একটা, আপনার প্রয়োজন ওখানে সাপোজ ধরেন যে 300 কিলোবাইট আর আপনি দিয়েছেন যে 3 মেগাবাইট। ঠিক আছে, যখন এগুলা করবেন তখন আপনার ওয়েবসাইটটা অটোমেটিক্যালি স্লো হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি ওয়েবসাইটে সিডিএন ব্যবহার করবেন, যদি প্রয়োজন হয় সিডিএন ব্যবহার করতে পারেন। অথবা আপনার ওয়েবসাইটে দেখবেন যে ব্রাউজিং যেগুলা ক্যাশ যেগুলো জমে, ঠিক আছে, ওই ব্রাউজিং ক্যাশ গুলা জমে আছে কিনা, বা আপনার ওয়েবসাইটের ব্রাউজিং ক্যাশ বলতে আপনার ওয়েবসাইট দেখবেন ক্যাশ জমে। আমি এর আগে বলেছিলাম আপনাদের যে আমার ওয়েবসাইট গুলাতে ডিলিট ক্যাশ বলে একটা করা আছে, প্লাগইন ইনস্টল করা আছে। যখন মানে অটোমেটিক্যালি ওই ডিলিট ক্যাশে আপনার জমা হয়ে থাকে, যখন দেখবো যে ওই ওয়েবসাইটটা লোডিং নিচ্ছে খুব, আপনার ডিলিট ক্যাশে ক্লিক করলে অটোমেটিক যেগুলো ক্যাশ জমা হয়ে আছে ওগুলো ডিলিট হয়ে যায়। মানে হচ্ছে আপনার প্রতিনিয়ত চলার ফলে এক ধরনের আপনার ক্যাশ জমে ওখানে, ওইগুলা হয়ে যায়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আপনাকে লোড টাইমটা ঠিক রাখতে হবে, লোড স্পিড ঠিক রাখতে হবে। এরপর 8 নম্বর হচ্ছে আপনার কি বললাম, 8 নম্বর হচ্ছে মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং। ঠিক আছে, 8 নম্বর হচ্ছে মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং। আপনাকে মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং করতে হবে। মোবাইল ফাস্ট ইন্ডেক্সিং মানে বলতে কি, রেসপন্সিভ ডিজাইন। আপনার হচ্ছে যে ডিজাইনটা আপনি করেছেন, ইউআইএক্স ডিজাইন বা ইউআইএক্স যেটা বলি আমরা ওয়েবসাইটে যেটা করি সেই ডিজাইনের কথা বলছি। তো সেই ডিজাইনটা যেন রেসপন্সিভ ডিজাইন হয়, রেসপন্স করে যেন আপনি মানে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইটে কোনো ইউজার ঢোকার সাথে সাথে ডিজাইনটা ভেঙে যাচ্ছে। ঠিক আছে, এইরকম যেন না হয়, আপনার লেখাগুলা কেটে যাচ্ছে, লেখাগুলা ফেটে যাচ্ছে, লেখাগুলা অন্যদিকে চলে যাচ্ছে, এইরকম যেন না হয়। আপনাকে ওইদিকে মনোযোগ দিতে হবে যেন ক্লায়েন্ট যেভাবে চাচ্ছে বা ক্লায়েন্ট একজন ইউজারের কাছে যেন সেটা অবশ্যই আপনার প্রফেশনাল হয়, সেই দিকে আপনাকে মানে লক্ষ্য দিতে হবে। এরপর হচ্ছে মোবাইল ইউএক্স, যেটা আমি বললাম মোবাইল ইউএক্স বা ইউআইএক্স যেটা বললাম। ইউএক্সটা কি? মোবাইল ইউএক্সটা হচ্ছে আমরা যে ডিজাইনটা করি, ইউএক্সটা হচ্ছে ডিজাইন। ঠিক আছে, আমরা যে ডিজাইনটা করি এটা মোবাইলের জন্য আলাদা। আমি এর আগে দেখাইছি আপনাদের যে মোবাইলের জন্য আলাদাভাবে আপনার করা যায়। যখন আমি ওয়েবসাইটের ক্লাস নিয়েছিলাম তখন দেখাইছিলাম যে মোবাইলের জন্য আলাদাভাবে একটা ডিজাইন করা যায়, বা মোবাইলের জন্য আলাদাভাবে সুন্দরভাবে আলাদা আপনার ওই কন্টেন্ট ব্যবহার করা যায়, বা আলাদা আপনার টাইটেল বা যে লেখার ডিজাইন গুলো আছে এগুলো চেঞ্জ করা যায়। তো মোবাইলের জন্য আপনাকে যেন ইউজার ফ্রেন্ডলি হয় সেরকম ডিজাইন ইউজ করতে হবে। এরপর হচ্ছে ফাস্ট মোবাইল লোডিং। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে ফাস্ট মোবাইল লোডিং। মোবাইল লোডিংটা ফাস্ট হতে হবে। ঠিক আছে, যেন দেওয়ার সাথে সাথে বা কোনো অধিকাংশ কিন্তু দেখবেন যে আপনি যদি একটা আপনার ওয়েবসাইটটা যদি একটা ইয়াতে ইনস্টল করেন, হচ্ছে কি বলে এটা, গুগল সার্চ কনসোলে ইনস্টল করেন, অথবা হচ্ছে আপনার কি বলে এটা, ওয়েবমাস্টার টুল না, কি ওটা বলে, কি ওটা, পেজ স্পিড ইনসাইট, না পেজ স্পিড ইনসাইট না, সার্চ কনসোল আরেকটা কি যেন আছে, গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স। হ্যাঁ, অ্যানালিটিক্স। যদি আপনি গুগল অ্যানালিটিক্সে যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার রেসপন্স গুলো দেখায় যে মোবাইল থেকে কেমন, তারপর হচ্ছে আপনার ওই কি বলে কোন কান্ট্রি থেকে কেমন রেসপন্স আসছে, মোবাইল থেকে তার মধ্যে কেমন আসছে, ল্যাপটপ থেকে কেমন আসছে, তারপর হচ্ছে আপনার ওটা ওই ট্যাব থেকে কেমন আসছে, এই ধরনের এগুলো সবগুলো দেখা যায়। ঠিক আছে, এরপরে 9 নম্বর সেটা হচ্ছে ব্যাকলিংকস। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যাকলিংকস।
মানে যতগুলা বললাম এগুলো তো আছে, এর মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্কটার মানে আমরা বুঝি যে রেফার করা, অন্য একটা থার্ড পার্টি রেফার করছে আপনাকে। আপনার ওয়েবসাইট একটা তৈরি করছেন, আপনার একটা ওই ওয়েবসাইটটাকে আপনার অন্য কোনো ওয়েবসাইট দ্বারা রেফার করা, ঠিক আছে? যেমন ধরেন যে আমার একটা চাকরির দরকার, আমি কোনো মামা খালুর কাছে গেছি যে যে আমার চাকরিটা নিয়ে দেন, এই টাইপের আর কি রেফার। যদি বড় র্যাঙ্কিং হয় তাহলে কাজ ইনস্ট্যান্ট হয়, ঠিক আছে? ঠিক একই ধরনের আপনি, মানে আমি সিম্পল ভাষায় বুঝাই দিলাম আর কি, ঠিক আছে? যেমন আপনাকে ব্যাকলিংকের জন্য যদি ইয়া করেন, হাই অথরিটি ব্যাকলিং গুলো ব্যবহার করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনার নিশ রিলেভেন্ট ব্যাকলিং ব্যবহার করতে হবে। তৃতীয় হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার এডিটোরিয়াল লিঙ্ক ব্যবহার করতে হবে, গেস্ট পোস্ট বা হাই ডিএপিএ ডিআরপিআর, এই ধরনের ব্যাকলিং গুলো ইউজ করলে আপনার অটোমেটিক্যালি সেটা র্যাঙ্কিং আসবে, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার 10 নম্বরে হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। সেটা আপনার অ্যাঙ্কর টেক্সটটা কেমন অ্যাঙ্কর টেক্সট হতে হবে? ধরেন যে আপনার ব্র্যান্ডিং অ্যাঙ্কর টেক্সট এক্সট্রাক্ট মানে ম্যাচ করতে হবে আপনার, ঠিক আছে? পার্শিয়াল ম্যাচ করতে হবে আপনার, জেনারেটিক ম্যাচ করতে হবে, নেকেড ইউআরএল ব্যবহার করতে হবে, ঠিক আছে? এই অ্যাঙ্কর টেক্সট গুলো আপনি সরাসরি ব্যবহার করতে পারেন, আপনার ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন, অথবা আপনি ব্যাকলিং এর ক্ষেত্রে সেগুলো। তবে ওয়েবসাইটের কথা এখানে বলছে না, ওয়েবসাইটটা বেশি আর কি গুরুত্ব আর কি এখানে দেয়, ঠিক আছে? কি কি ব্র্যান্ডিং, এক্সট্রাক্ট, তারপর পার্শিয়াল, জেনেটিক আর নেকেড ইউআরএল, এই পাঁচটা যদি আপনি ব্যবহার করেন আপনার ওয়েবসাইটে, ইনশাআল্লাহ আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এর মধ্যে যাবে। এরপর হচ্ছে আপনাকে ইন্টারনাল লিঙ্কিং। ইন্টারনাল লিঙ্কিং এটা নিয়ে এর আগে আমার আলোচনা করা হয়েছে আপনাদের সাথে। ইন্টারনাল লিঙ্কিংটা মানে এটা তো জানেন যে আপনার ওয়েবসাইটের একটা পেজ আছে, ধরেন যে আমার আমার ওয়েবসাইটে গেস্ট পোস্ট আছে এখানে, তাই না? সাপোজ এখানে যদি আমি ঢুকি, আমার ওয়েবসাইটে যে এখানে গেস্ট পোস্ট আছে, তারপর হচ্ছে আপনার পিবিএন আছে, ঠিক আছে? তারপর আরো কিছু আছে, এসইও, অনেক কিছু আছে। তো এই যে এইগুলাকে, এই যে এই ইয়াগুলাকে জাস্ট একটা পেজকে আরেকটা পেজের সাথে লিঙ্কিং করে দেওয়া। ধরেন যে আমি এখান থেকে এসইও কে আমি ডেভেলপমেন্টের সাথে লিংক করে দিলাম, এসইও একটা কোনো ব্লগ লিখলাম, ব্লগ লেখার পরে ওটাকে আমি ধরেন যে ডেভেলপমেন্টের সাথে লিঙ্কিং করে দিলাম। কেউ কিছু বলছেন? 2 মিনিট আছে ভাই, 1 মিনিট বুঝেনি? টাইম, 1 মিনিট আছে ভাই। আচ্ছা, টাইমটা আমি আউট করে দিচ্ছি, আমি আবার লিংক দিচ্ছি, দেখুন বের হয়ে যান এখান থেকে সবাই। ইন্টারনাল লিঙ্কিং, আপনার ওয়েবসাইটে অবশ্যই ইন্টারনাল লিঙ্কিংটা ব্যবহার করতে হবে, হ্যাঁ? তাহলে হচ্ছে আপনার ইয়া হবে, ইন্টারনাল লিঙ্ক গুলো লিংক আপ করবেন, তারপর হচ্ছে স্ট্রাকচার গুলো লিংক আপ করতে পারেন আপনি। লিঙ্ক গুলো অবশ্যই কন্টেক্সচুয়াল যেন হয়। কন্টেক্সচুয়াল মানে তো বোঝেন, তাই না? আপনার ক্লিকেবল যেন হয়, অবশ্যই যেন ক্লিকেবল হয়, এই আর কি। এরপরে হচ্ছে 12 নম্বর ইউজার এক্সপিরিয়েন্স বা ইউএক্স আমরা যাকে বলি, ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা। হচ্ছে অবশ্যই মানে ইউজার এক্সপিরিয়েন্সটা আপনার অবশ্যই যেন এর মধ্যে মানে সহজতর হয়, এবং হচ্ছে এটা যেন কম বাউন্স রেট হয়, সহজ নেভিগেশন যেন সহজ হয়, বাউন্স রেট যেন কম হয়। তারপর হচ্ছে এটার স্পিড, যেটা আমি এর আগে বললাম, স্পিড যেন ঠিক থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে লেআউট যেন যে লেআউট গুলো আপনি ওয়েবসাইটের মধ্যে সাবমিট করবেন সেই লেআউট গুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন বা খুব সুন্দরভাবে কাজ করে, এইগুলো আর কি, ঠিক আছে? ইউআইএক্স আমরা যেটা বলি, এটা ঠিক ঠিক করবেন আর কি। এরপর হচ্ছে, আচ্ছা এগুলো কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? একটু কঠিন মনে হচ্ছে নাকি?
ভাই কিছু কিছু বুঝতেছি, কিছু কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, তারপরেও মোটামুটি বুঝতেছি আর কি। আমিও মনে করছি, আমি আপনার চুপচাপ দেখে এরকম মনে হচ্ছে। ফারুক ভাই, এই যে এভাবে করা যায় না যে একটা যে কোনো একটা ওয়েবসাইট লে প্র্যাকটিক্যালি সরাসরি করলে কেমন হয়? আপনার ওয়েবসাইট একটা দেন তাহলে নিয়ে করি। এরকম কোন ওয়েবসাইট একটা ম্যানেজ করে যদি করা যায় তো তাহলে ক্লায়েন্টের সবথেকে একটা ভালো। ওয়েবসাইট, আমি তো এটা বলেছি যে আপনি যদি র্যাঙ্কিং দেখতে চান শুরু থেকে আমি সব দেখাবো। আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট দেন তাহলে, আর খরচ যা লাগবে সব আপনাকে বহন করতে হবে, আমি র্যাঙ্কিং করে দেখাই দেবো। আচ্ছা, আমি আসলে এত কিছু করে না বলি, কারণ আরো যখন ভিতরে যাব আরো বেশি কঠিন মনে হবে। ঠিক আছে, আপনাদের জাস্ট আমি একটা একটা বিষয় বলে রাখি, র্যাঙ্কিং ফ্যাক্টর এত কষ্ট, এত কিছু করতে হবে না। এগুলো জানতে গেলে অনেক অনেক, ধরেন যে এগুলো আস্তে আস্তে জেনে যাবেন আপনারা। আপনার নতুন অবস্থায় আছেন এখন, আহ, একটু কাজ করেন, কাজ করতে করতে শিখে যাবেন। আপনাকে জাস্ট আমি এটাই বলবো যে ফার্স্ট টাইমে, মানে এখানে 20টা র্যাঙ্কিং ফ্যাক্টর প্রায়, মানে 20টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, 20টা নিয়ে 20টা যদি আমি আলোচনা করি আপনাদের মাথায় কিছুই ঢুকবে না। ঠিক আছে, এই শাকিল ভাই আপনি তো বললেন যে আহ, ইয়ে করব, এর আগে আমি আপনাদের দেখাই দিয়েছিলাম হচ্ছে অন পেজ অফ পেজ, এগুলা আপনাদের কি মনে আছে? এগুলো আপনার মনে আছে? আমি যদি ধরি এখন আপনাকে পারবেন? না ভাই, তাহলে মানে এগুলো বলা একটা বৃথা হচ্ছে না আমার? ভাই বিষয়টা হচ্ছে আসলে এই মানে এখানে অনেক কিছু আছে যেগুলো আজকে নতুন নতুন বললেন, এগুলো আসলে এর আগে আলোচনা সম্ভবত হয়নি। আলোচনা না হোক আপনার, কেন আলোচনা হয়নি কেন? আমি নতুন কি বললাম? কিছু কিছু নতুন আছে র্যাঙ্কিং ফ্যাক্টর, কিছু কিছু নতুন আছে, আমি এগুলো আলোচনা করতে চাইনি। কি কারণে? এগুলা আলোচনা করলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, আমি এটা জানি। ঠিক আছে, এটা যদি আলোচনা করি এগুলো আপনার মাথার উপর দিয়ে যাবে, এটা আমি জানি। ওই জন্য এত গভীর আমি যেতে চাইনি এখন। আহ, সেদিন হচ্ছে ওই যে কি ভাই, ভাইয়ের নাম কি, দিলমন ভাই বললো র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আলোচনা করতে, ওই জন্য করলাম। ঠিক আছে, তবে আপনাদের একটা বিষয় আমি বলে রাখি, এত কিছু মাথায় এখন নিয়ে আসার দরকার নাই। কারণ এত কিছু জানতে গেলে, বুঝতে গেলে আপনি কিছুই শিখতে পারবেন না। দেখা যাচ্ছে যে এগুলাও শিখবেন না, বাকি যেগুলো শেখানো হয়েছে ওগুলো শিখবেন না। অতএব আপনাদের এগুলা নিয়ে tension করার কারণ নাই, এগুলো আস্তে আস্তে শিখে যাবেন। আমি তো ধরেন যে আমাকে কেউ শিখায়নি, আমি তো নিজে নিজে শিখছি না, অটোমেটিক এগুলো শিখে যাবেন। এখন বর্তমানে আপনাকে যেটা আমি বলবো যে একটা র্যাঙ্কিং করানোর জন্য ওয়েবসাইটে যেই অপশনগুলো আপনাকে দেখাই দিয়েছি আমি, আপনি একটা ওয়েবসাইটের ডিএপি ডিআর এগুলো চেক করেন। ওয়েবসাইট গুলো 10টা কম্পিটিটর বের করেন, 10টা কম্পিটিটরের ডিএপি ডিআর ট্রাফিক এগুলো সব চেক করেন। তারা কি ধরনের ব্যাকলিংক করছে, ব্যবহার করছে, সেগুলো অ্যানালাইসিস করেন। করার পরে একটা রেজাল্ট, আপনি নিজে নিজে একটা রেজাল্ট নিয়ে আসেন। নিয়ে আসার পরে সেই রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি একটা, আপনাকে যেভাবে বললাম সেভাবে আপনি কাজ করেন। এখন মানে এটা হচ্ছে ভ্যালিড ওয়ে। এখন ইনভ্যালিড ওয়ে বলতে এখানে আরেকটা ইনভ্যালিড ওয়ে আছে, যেটা হচ্ছে আমরা ব্ল্যাক হেড এসইও বলি, সেটা হচ্ছে পিভিএন মারা। ঠিক আছে, ধরেন যে যখন ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করানো যায় না, তখন কি করতে হয়? পিভিএন, পিভিএন তৈরি করতে হয়, পিভিএন সাইট লিস্ট। মানে সাইট আপনার আপনি তৈরি করতে পারেন, অথবা আপনি ধরেন যে পিভিএন অন্য কারো থেকে, থার্ড পার্টি থেকে নিতেও পারেন। ঠিক আছে, তবে এই পিভিএনটা একটু খারাপ দিক আছে, সেটা হচ্ছে যে আপনার যদি বাই চান্স ধরতে পারে গুগল যে আপনি এটাকে পিভিএন ব্যবহার করছেন, তাহলে আপনার সমস্যা হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন মেনলি যেটা বিষয়, আপনি একটা ওয়েবসাইটকে যদি র্যাঙ্কিং করাতে চান, আপনাকে মানে আমার জাস্ট এখন যে কথাগুলো বলছি এটা একটু জাস্ট মাথায় রাখেন, যে আপনার ওয়েবসাইটটাকে সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসবেন। ঠিক আছে, সুন্দর ডিজাইন নিয়ে আসেন। 1 নাম্বার, সুন্দর একটা ডিজাইন নিয়ে আসবেন। নিয়ে আসার পরে 2 নাম্বার হচ্ছে সেখানে ফুলফিল কন্টেন্ট ইউজ করেন এবং একটা ব্লগিং বলে পেজ রাখেন। আমি যদি আমার ওয়েবসাইটটাকে দেখাই, আচ্ছা, ইয়ে শেয়ার করা হয়েছে, স্ক্রিন তো শেয়ার করা আছে।
আমি ওয়েবসাইট যদি দেখাই, এখানে দেখেন যে আমি একটা ব্লগ বলে একটা অপশন রেখে দিয়েছি, ঠিক আছে। এখানে একটা ব্লগ বলে অপশন রেখে দিয়েছি, যে এখানে ব্লগিং গুলা প্রতিনিয়ত পোস্ট এখন করা নাই, পোস্ট করতে বলছে আপনাদের। প্রতিনিয়ত ব্লগ পোস্ট করতে হবে আপনাকে, বিভিন্ন রিলেটেড, ধরেন যে ডিজিটাল মার্কেটিং, কিওয়ার্ড, ব্যাকলিংক, এশিয়ান, এগুলো লিখে পোস্ট আপনাকে প্রতিনিয়ত এখানে আপনি কি করবেন, পোস্ট করবেন, ঠিক আছে। এই পোস্টের মাধ্যমে এখানে তো ইন্টারনাল লিঙ্ক আসবে, এক্সটার্নাল লিঙ্ক আসবে, বা আমি যেই কথাগুলো এর আগে আলোচনা করলাম এইগুলো সব কিন্তু এই পোস্টের মধ্যে উঠে আসবে। বা একটা পোস্ট আপনি এসইও রিলেটেড একটা পোস্ট সুন্দরভাবে লিখবেন, যেটা এর আগে আপনাকে লিখে দেখা দেওয়া হয়েছে, বা ইওস্ট এসইওতে আপনাদের দেখানো হয়েছে যে ইওস্ট এসইওর মাধ্যমে কিভাবে একটা পোস্ট সুন্দরভাবে লেখা যায় বা লিখতে হয়, এগুলো সব দেখানো হয়েছে। কিন্তু ওইভাবে পোস্ট লেখার পরে আপনি সেটা রেগুলার পাবলিশ করলে এখান থেকে কিন্তু আপনার ওয়েবসাইটে র্যাঙ্কিং এর একটা ইয়ে আসে। হ্যাঁ, তো যখন আপনি এই আপনার ওয়েবসাইটে রেডি হবে, আপনার ধরেন যে সুন্দর করে একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন। এই যে আমার কাছে আমার ওয়েবসাইটটা প্রফেশনাল মনে হয়, এখন আপনাদের কাছে কি মনে হয় আমি জানি না। তো এই ওয়েবসাইটটা যদি আমি এখন র্যাঙ্কিং করাচ্ছি, আমি মনে করি যে পারফেক্ট একটা পজিশনে আছে, আমি এটাকে র্যাঙ্কিং করাতে পারি। তো এই র্যাঙ্কিং করানোর জন্য এখন আমার কি করতে হবে, তাহলে এটা যখন এখন ঠিক আছে, এখন আমাকে দ্বিতীয় পর্যায়ে যেতে হবে। দ্বিতীয় পর্যায়টা কি, এটা হচ্ছে আমার ধরেন যে অন পেজ এবং টেকনিক্যাল এসে আমার এটার সেট আপ ওকে আছে। এখন আমাকে দ্বিতীয় পর্যায়ে যাইতে হবে, সেটা হচ্ছে আমাকে ব্যাকলিংক বা অফ পেজ এসেতে যেতে হবে। তাহলে অফ পেজ এসেতে যাইতে গেলে আমার এখানে কি কি কিওয়ার্ড গুলো আছে সেগুলোকে আমাকে ধরতে হবে। যেমন আমি এর আগেই বললাম, এসইও, গেস্ট পোস্ট, পিবিএন, তারপর হচ্ছে ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এশিয়ান, এগুলো আপনার হচ্ছে কিওয়ার্ড আছে। এই কিওয়ার্ড গুলো লক্ষ্য করে আমাকে এখন কি করতে হবে, ব্যাকলিংক করতে হবে, ঠিক আছে। তো ব্যাকলিংক করে ভালো ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিংক গুলো নিতে হবে, রেফারেল নিতে হবে। নেওয়ার পরে আমাকে এখন ধরেন যে পরবর্তীতে ওই রেফারেল যেগুলো আমি ব্যাকলিংক করছি এগুলোকে ইন্ডেক্স করাতে হবে, এবং হচ্ছে আমার যে কম্পিটিটর গুলো আছে সেগুলার চেক দিতে হবে, চেক দিয়ে দেখতে হবে তাদের পজিশনটা কি, সেই পজিশন অনুযায়ী আমাকে ব্যাকলিংক গুলো তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে তাহলে এটা 100%, আমি মনে করি 100% কাছাকাছি না হলেও আপনার 80% ধরেন যে ইয়া হবে, র্যাঙ্কিং হবে, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আমি অত দূরে আর গেলাম না, ঠিক আছে। পরবর্তীতে যদি সেরকম হয়, আপনারা একটু এক্সপার্ট যখন হয়ে যাবেন অটোমেটিক্যালি, তখন আবার বাকিগুলো দেখানো যাবে। এরপরে হচ্ছে এই যে অডিট বলছেন না, এটাকে এই আমি যেটা বললাম না, এটাই হচ্ছে ওয়েবসাইট অডিট বলে, ঠিক আছে। এর সাথে আরেক কিছু যুক্ত হবে, ঠিক আছে। এটা আমি ইয়ে করলাম, এর সাথে লাস্টের দিকে একটু মনে করে দিবেন। এর সাথে আরেকটা যুক্ত হবে, আমি স্ক্র্যামিং ফ্রগ দিয়ে ইয়া করে দেখাই দেবো নি। স্ক্র্যামিং ফ্রগ, এই যে এটা হচ্ছে একটা এসইও, এটা হচ্ছে ইন্টারনাল এসইওর একটা, ডাউনলোড করে নিতে হবে, ডাউনলোড করে রাখবেন সবাই, দিয়ে ইনস্টল করে রাখবেন। একটা হচ্ছে ইন্টারনাল এসইওর একটা সফটওয়্যার, এটার মাধ্যমে আপনার ইয়া করা হয়, অডিট করা হয়। এটা দিয়ে অডিট করা যায়, এটা আমি দেখাই দেবো মানে পরবর্তীতে, ঠিক আছে। আর যেটা বললাম ওটা এক ধরনের, ওটাও অডিট বলা হয়, ওটাকে অডিট বলা হয়, যে আপনার ওয়েবসাইটের কম্পিটিটর চেক করা, আপনার ওয়েবসাইটের ডিএপি ডিআর চেক করা, আপনার ওয়েবসাইটটা কি পর্যায়ে আছে এই যে এটা সিলেক্ট করা। আপনি এর আগে আমি দেখেছিলাম স্পিড অপটিমাইজেশন চেক করা, ঠিক আছে, ইনসাইড দিয়ে স্পিড অপটিমাইজেশন গুলো চেক করা, এগুলো আর কি বিভিন্ন ধরনের একটা রিপোর্ট তৈরি করাকে এটাই হচ্ছে ওয়েবসাইট অডিট বলে। এরপর হচ্ছে আউট অফ মার্কেটপ্লেস হান্ট, ক্লায়েন্ট হান্ট, ঠিক আছে, আউট অফ মার্কেটপ্লেস ক্লায়েন্ট হান্ট করা। আচ্ছা, এটাকে আমি বলি একটু, এটা নিয়ে লিঙ্কডইন আমি একটা আলাদা ক্লাস নিব পরবর্তীতে। আর এখন আউট অফ মার্কেটপ্লেস বলতে আপনাকে খুঁজতে হবে, বুঝতে পারলেন, কয়েকটা সিস্টেম আছে খোঁজার, কয়েকটা সিস্টেম আছে খোঁজার। একটা বড় মাধ্যম, এখন বর্তমানে একটা বড় মাধ্যম হচ্ছে ম্যাপ থেকে খোঁজা, গুগল ম্যাপ থেকে খোঁজা। এই ম্যাপে যান, গুগল ম্যাপে যাওয়ার পরে সাপোজ ধরেন যে আপনি যে কোনো একটা, ধরেন যে ইন্ডিয়া, সাপোজ আমি কাকে টার্গেট করবো, যে কোনো একটা ক্লায়েন্টকে আপনি বের করেন, ধরেন যে হোটেল বা ইন্ডিয়ান হোটেল,
ইন্ডিয়ান হোটেল লিখে সার্চ করলাম আমি। সাপোজ যে এখানে, সরি, আমার লোকেশন ইয়ে করা আছে তো ওই জন্য এটা ইয়েটা যাচ্ছে। ওই যে এর আগে বাংলা লিখে ইয়ে করলাম তো ওই জন্য সম্ভবত এখান থেকে সরাসরি এটা ধরছে। দেখ ধরেন যে এটা ইন্ডিয়ান ইয়া, আমি এখানে জাস্ট এর মধ্যে ঢুকবো। আপনি একটা ইয়া করবেন, শীট তৈরি করবেন, শীটে আপনি সুন্দর করে লিখবেন যে এটা হচ্ছে ক্লায়েন্টের নাম হচ্ছে এটা, তার ওয়েবসাইট হচ্ছে এটা, তার লোকেশন হচ্ছে এটা, এবং হচ্ছে দেখবেন মোবাইল নাম্বার আছে এবং হচ্ছে ইমেল আইডি আছে, ঠিক আছে? এটাতে দেওয়া নেই ইমেল আইডি, ওয়েবসাইট, মোবাইল নাম্বার, এগুলো সবকিছু আছে, ঠিক আছে? এই যে এগুলা থেকে আপনাকে সুন্দর করে এগুলা ইনফরমেশন কালেক্ট করতে হবে। কালেক্ট করার পরে তাদের সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করতে হবে। সরাসরি যোগাযোগ করার চেষ্টা করতে হবে। আপনি তাদেরকে মেসেজ দিবেন যে ধরেন যে তার ফেসবুক আইডি থাকলে বা হোয়াটসঅ্যাপ থাকলে অথবা ধরেন তার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের মধ্যে যদি দেখা যাচ্ছে কিছু নাই, ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ঢুকে দেখবেন যে কন্টাক্ট ইনফরমেশন আছে, সেখানে ঢোকেন, ঠিক আছে? ঢুকে আপনি এক নম্বর পদ্ধতি বলছি আমি, এটা ম্যাপ, হ্যাঁ। তো তার মধ্যে ঢুকে আপনি কি করবেন, ওদেরকে রিচ করার চেষ্টা করেন যে আমি ওদেরকে বলেন যে স্যার আমি তো এই ধরনের কাজ করে আপনার ওয়েবসাইটটা নিয়ে আমি কাজ করতে যাচ্ছি। তাদের বিভিন্নভাবে ইয়ে করার চেষ্টা করেন, মানে তাদের থেকে কাজ নেওয়ার চেষ্টা করেন, এটা একটা ওয়ে। দ্বিতীয় ওয়ে হচ্ছে ধরেন যে আপনি সাপোজ কি লিখবো আমি, বেস্ট শপিং, এই যে প্রথমে এসে বেস্ট শপিং ইন ব্যাংকক, ধরেন যে এটাই। এখানে যাওয়ার পরে দেখবেন যে এখানে অনেক 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 ওয়েবসাইট চলে এসেছে, ঠিক আছে? এই যে এটা, এই যে এটা, এটা, এই যে এটা, অনেক ওয়েবসাইট এসেছে, অনেক ওয়েবসাইট। তো এই ওয়েবসাইট গুলোর মধ্যে ধরেন যে যদি আমি ঢুকি তাহলে এখানে ইনফরমেশন কিছু সরাসরি ওয়েবসাইটে পাওয়া যায়, আবার কিছু কিছু দেখবেন যে পাওয়া যায় না। কিছু কিছু যেমন এই যে এটা সরাসরি, সরি, এটা 5টা এখানে দিয়েছে যে 5টা বেস্ট শপিং কমপ্লেক্স থাইল্যান্ডের, না কোথায় এটা, ব্যাংকক, হ্যাঁ ব্যাংকক, থাইল্যান্ডের বেস্ট 5টা শপিং কমপ্লেক্স। তা আপনি কি করবেন, সরি, এই যে সাপোজ এটা আমি কপি করলাম, কপি করার পরে একে আমি রিচ করবো। এখন আমি জাস্ট আবারও ম্যাপে গেলাম, যার পরে এখানে আমি জাস্ট সার্চ করলাম। যদি সরাসরি তাদের ওয়েবসাইটে ঢুকি তাহলে তো ঢুকেই গেলাম, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ধরেন যে যে এখানে ঢুকলাম, এটাতে ঢুকলাম, এখানে যদি আমি ঢুকি তাহলে এখানে দেখতে পাবো যে তাদের এই যে ফোন নাম্বার এখানে দেওয়া আছে, তারপরে এই যে কন্টাক্ট, সরি, ওয়েবসাইট দেওয়া আছে, ঠিক আছে? এগুলোর মধ্যে ঢুকলে তাদের ইনফরমেশন গুলো পাওয়া যায়, ফোন নাম্বার থেকে পাওয়া যায় ইনফরমেশন। এখানে দেখবেন হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকবেন, হোয়াটসঅ্যাপে এটাতে সেভ করবেন, হোয়াটসঅ্যাপে সেভ করে দেখবেন যে চেক করবেন, হোয়াটসঅ্যাপে চেক করে দেখবেন যে তারা কোনো ইয়া করছে, তাদেরকে সরাসরি ভাবে রিচ করার চেষ্টা করবেন। এই যে এগুলো আউট অফ মার্কেট প্লেস, ঠিক আছে? এছাড়াও আরো কিছু ওয়ে আছে, যেমন হচ্ছে আপনার লিঙ্কডইন, এটা এর আগে বলছি আমি, লিঙ্কডইন নিয়ে আলাদা একটা ক্লাস নেব, জব ওখানে ইয়ে করতে হয়, এই হচ্ছে বিষয়। এইভাবে আর কি আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে কাজ পাবেন। আর মেনলি যে বিষয়টা সেটা হচ্ছে আপনি এইভাবে, আসলে আমি এইভাবে খুঁজিনি, সত্যি কথা বলতে কি আমি এভাবে কোনোদিন খুঁজি না। মার্কেট প্লেসে যে ক্লায়েন্ট গুলো আছে সেই ক্লায়েন্ট গুলোকে আমি আউট অফ মানে মার্কেট প্লেসে নিয়ে আসি। ধরেন যে আমি মার্কেট প্লেসের বাইরে ওদেরকে টানি, যেমন আমি বলি সরাসরি যে একটা গুগল, আমি এর আগে তো আপনাদের বলছি যে আপনার যে মিট আপ হয়েছিল, মিট আপে সরাসরি ক্লায়েন্টকে আমি ছবি অথবা কোনো ইয়া করি, লিঙ্ক দিই, লিঙ্ক দেওয়ার পরে সেখানে যখন সে ঢোকার পরে আমি ওখানে বলে দিই যে এটা হচ্ছে মার্কেট প্লেসে আপনার থেকে চার্জ কাটে, আমার থেকে চার্জ কাটে, ভালোভাবে একটা মানে যে চার্জটা ওদের থেকে কাটে ওই চার্জটা যদি আমি ওকে ডিসকাউন্ট দিয়ে দিই যে আমি আপনার থেকে চার্জটা নিব না, বা আরো কিছু ডিসকাউন্ট দিও, আস্তে আস্তে আমার প্রতি আগ্রহ জন্মাবে, দিয়ে ধরেন যে আমাকে বাইরে থেকে অর্ডার করবে এবং আমার প্রতি তার মানে আলাদা একটা আগ্রহ কাজ করবে সেখানে, ঠিক আছে? এইভাবে আর কি কাজ করতে হয়। তো এই হচ্ছে বিষয়, আপাতত আজকে এটাই আলোচনা করলাম, এতটুকু। সামনের দিনে বাকি এই যে শাহরিয়ার ভাইয়ের এগুলো নিয়ে আলোচনা করব, হ্যাঁ। আর আপনাদের হচ্ছে
যদি কারো কিছু জানার থাকে এখানে তাহলে বলতে পারেন। কেউ কিছু বলবেন? ইমদাদ ভাই। ভাই যে ব্যাকলিং গুলা করা হয় এই ইন্ডেক্সের বিষয় হচ্ছে, ইন্ডেক্স করানো হয় কি ফ্রি ইন্ডেক্স বা পেইড ইন্ডেক্সার যে টুলস গুলা আছে এই টুলস গুলা দিয়ে যদি ইন্ডেক্সারে কারণ দিয়ে ইন্ডেক্স করাতে পারেন তাহলে ইন্ডেক্সারে দিবেন। আর ব্যাকলিং গুলো ইন্ডেক্স হয় না মূলত, আপনি ধরেন যে ব্যাকলিং গুলো করছেন আপনার আপনার ওয়েবসাইটে ইন্ডেক্সেবল না, তাহলে আপনার ব্যাকলিং ইন্ডেক্স হবে কোত্থেকে? আপনার ওয়েবসাইটটা কি গুগলে ইন্ডেক্স আছে সেটা আগে চেক দেন। দেওয়ার পরে যদি দেখেন হ্যাঁ গুগলে ইন্ডেক্স আছে, দ্বিতীয়ত আপনি যে লিঙ্কটা ক্রিয়েট করেছেন বা ব্যাকলিংটা ক্রিয়েট করেছেন সেই ব্যাকলিংটা ইন্ডেক্স হচ্ছে না কেন, এর পেছনে কারণ কি সেটা আইডেন্টিফাই করেন। কারণ কারণ দেখবেন যে হয় আপনি ডুপ্লিকেট ধরছে আপনার, অথবা আপনার মানে যে কোনো একটা ইস্যু ধরছে, এই ইস্যুটা সলভ করেন তাহলে আপনার ওটা ইন্ডেক্স হয়ে যাবে অটোমেটিক। আর এরপরেও যদি না হয় তাহলে আপনি সরাসরি ওই যে ইয়া করেন, ইন্ডেক্সের ব্যবহার করেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের টুলস, ইন্ডেক্সের টুলস গুলো আছে ওইগুলো ব্যবহার করেন। আর ওয়েবসাইটের স্পিড মানে যে রিলোড স্পিড এটা যদি হুম। বেশি থাকে সেক্ষেত্রে কমানোর জন্য কি কি পদ্ধতি অবলম্বন করা লাগে বা করা যায়? আপনার মেইনলি ওয়েবসাইটের স্পিডটা অপটিমাইজ প্রবলেম হয় হচ্ছে আপনার ইমেজ বা ভিডিও যদি থাকে ওয়েবসাইটে, সেক্ষেত্রে এটাকে আপনার ঠিক করতে হবে। যদি তারপরেও ঠিক না হয়, মানে যদি আপনি ম্যানুয়ালি ঠিক করতে না পারেন, তাহলে আপনাকে ওখানে ইয়া ব্যবহার করতে হবে, রকেট ব্যবহার করতে হবে, ডাব্লিউপি রকেট। ঠিক আছে, ডাব্লিউপি রকেট ঠিক ব্যবহার আছে। করতে হবে। প্রতিটা কন্টেন্টে যে ইমেজগুলো ব্যবহার করছেন সেই ইমেজগুলোর কোয়ালিটি কমাই দিতে হবে, মানে কোয়ালিটি ঠিক রেখে রেজুলেশন মানে মেগাবাইট কমাতে হবে। মেগাবাইট কমাই দিতে হবে। কনভার্ট করবেন, কনভার্ট করলে অটোমেটিক কমে যায়। ঠিক আছে ভাই। বিভিন্ন ধরনের কনভার্টার পাওয়া যায় না, কনভার্ট করলে অটোমেটিক কমে যায়। আর কারো কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। হ্যাঁ, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।